মায়েরা তার দুহাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে। হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়েরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়েরার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি সব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাব থাপ্পড় পড়বে এই দুটো গালে। স্টুপিড। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে। অসহ্য লোক একটা, তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়েরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়েরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়াই ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের উপর রাখা, বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ার উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে, প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে, ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়েরার কথা হলো ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? মায়েরার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়েরার ফুচকা চিবানো অফ হয়ে যায়, অসহায় মুখ চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল। আর চোখ ইরফানের দিকে তাকালে দেখলো এখনও সেভাবেই চেয়ে আছে। এবার মায়েরার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটুও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বা হাতে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে। এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে বলে। আমি ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে। একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এ বাড়ি আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে। ফেলে দিয়া এগুলো। মায়েরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুধু ভুরু কুচকে চেয়ে আসে, এরা তো দোকানদারের সম্পদ। ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মায়েরার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়েরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না, পিছু ফিরে বলে। ভাইয়া প্লিজ এগুলো ফেলবেন না, আমার হার্টগুলো। শুদ্ধ হেসে ফেলে। মেয়েদের হার্ট ফুচকা ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বললো আমাকে। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলোবে না তো। কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভুরু কুচকালো। ইরফানি কিনেছে, আবার ইরফানি ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভুরু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাবো সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো। এত পারবো না। এত কিছু জানি না, ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলল। আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রামধনুক দিয়েছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি। ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও। তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমায় সহ্যই করতে পারে না। এক মিনিট এক মিনিট, তোমার ভাতিজাই তো আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়েরার মুখটা আবারও ভোতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবে, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানে। স্বামী স্ত্রীর এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়ের হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে। কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঝেতে পায়ের নখ খুঁটছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না।
তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়েরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মায়েরার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভেতর যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাশ করে বাকি যে 3টে রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজে শুদ্ধর খুব ভালো করেই বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়। গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঞ্চ মারে। চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতে নিজ হাতে সেলাই করব আমি, স্টুপিড। মায়েরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে। ছেলেটার মাথায় ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছুটা অংশ কপালে শুয়েছে, যেটা মায়েরার ভীষণ বিরক্ত লাগলো। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে। মায়েরার কেমন অদ্ভুত লাগলো। এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের চোখে তো ছানি পড়েনি। তবুও কেমন বিলাইয়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোকের মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মায়েরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি কণ্ঠে ধমকে বলে ওঠে, হোয়াট? মায়েরা কিছুটা কেঁপে ওঠে। ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়। মায়েরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে। এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়েরা বিরক্ত। বুঝলো না বিরক্ত কার উপর, এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে। সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের উপর ডান হাত রাখা। স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছো? সে না ঘুমিয়ে কোথায় নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মায়েরা ভোতা মুখে চেয়ে থাকে। পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে 2-4টে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরু কুচকে তাকায়। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পাই মায়েরা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো, কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়েরাকে মায়েরার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মায়েরার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়েরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়েরার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করল। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের ওপর এসে মুখ ঢাকা পড়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিকঠাকই আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটাই উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শোয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিস নেই। জামা সরে গিয়েছে পেটের ওপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখল চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে 2 আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়। জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ঘাড় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো। না,
হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকায়। চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। দু হাতে মায়রার কাঁধ ধরে বেডের ওপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বা হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙ্গুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের উপর রেখে চোখ বুজে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বা হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঢ় হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলো। মায়রা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঢোকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনিই শার্ট নেই, আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। মায়রাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটো লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে বেলকুনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মায়রা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্তি নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। নিজের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে? উত্তরও খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পিছন থেকে কেমন ফোঁস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেটে রেখেই ভ্রু কুঁচকে পিছু ফিরে তাকায়। মায়রা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপুড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, এই কি হয়েছে? মায়রা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিচিয়ে আসে। চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার 2 গাল তার 2 হাতের আজলায় নিয়ে ভীতি স্বরে বলে, Hey girl, talk to me. What happened? মায়রা কিছু বুঝলো না বোধহয়, শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বা হাতের মাঝে মায়রার 2 হাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝলো পা আরও বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে 2 হাতে একবার এই পা আর একবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়েই জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশে নিয়ে মায়রার পায়ের উপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদুস্বরে বলে, Are you okay? মায়রা চোখ বুজে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, Hey,
কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়েরা কিছু বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হা করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো, দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে, ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে, স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখল, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মায়ের পাশে বসে। মায়েরা শরীর ছেড়ে দিয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়ের দুহাত তার দুহাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়ের দুহাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়েরার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো। মায়েরা একদম শান্ত হয়ে যায়, ভারী নিঃশ্বাস পড়ে। মায়েরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়েরা থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মায়েরার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়েরার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া, পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মায়রার ওড়না তুলে ঘুমন্ত মায়রার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে, দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেমে নিয়ে একাকার ইরফান, বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বেয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটটা, পাশেই লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর পড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালো। ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগে সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আধপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বা হাতে জানালা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁক লেগেছে হয়তো, কিন্তু মুখবয়বে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘন্টাখানিক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়রার দিকে তাকায়। মায়রা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। ভ্রুকুচকে কিছুটা এগিয়ে গিয়ে মায়রার ডান হাত ধরে। গালে হাত দিলে মায়রা একটু নড়ে ওঠে। ইরফান মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফরজ নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে। ঘন কালো অন্ধকার নিভে সকালের মিটিমিটি আলোয় ধরণী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়রা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়রা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল, কিছু বলল না। মায়রাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দুমাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাতে চোখের উপর রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ।
মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়, ধরফর করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমোচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়েরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে তাকায় ভ্রুকুচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30। মায়েরা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে? তার তো ফজরে ওঠার অভ্যেস। আফসোসের সুর টানল মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখে পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিস নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো এই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজাও লাগানো। পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর ভেসে আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পিছনে ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনও সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমোয়নি, সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতেই দুহাত দুগালে চলে গেল। ইরফানের ধমকের সুরে গমগমে স্বরে ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধা দিয়ে ওঠে। মায়রা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়রা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের ওপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্তেও চোখ চেয়ে বলে, হোয়াট? মায়রা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, আনসার মি, তোমার ইনহেলার কোথায়? মায়রা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি। এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়? মাথায় ঘিলু নেই না? মায়রা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়রা ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে। চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে এক্ষুনি। মায়রার রাগ লাগে। নিজের চোখের 12টা বেজে আছে, সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব কাপড় জমা করে পাশের একটা র্যাকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়রা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখতো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন, বুঝেছি। ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়। মায়রার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফনিল খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বুজে ডান হাতের 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসাজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়রার হাতে কফি দিয়ে বলে ইরফানকে দিয়ে আসতে। মায়রা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না, জোর করে মায়রার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে। মায়রা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বে না তাকে।
ইচ্ছা না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো। এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেড সাইডে টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়। মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা পেটের এপাশ থেকে ওপাশে যায়। ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি না থাক, আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে এই লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? মায়েরা আমতা আমতা করে বলে। এমনি তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে গেল। না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে। মোম আছে না? শুদ্ধর মা ভ্রু কুচকে বলে। দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়েরার হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেও জানে না। শুধু মায়েরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পিছন থেকে শুদ্ধর গলা পায়। এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়েরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটে ফোঁটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়েরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশিখার হলুদা ভাব আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখবয়বে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে। ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে। তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়েরার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়। ভেবে বা হাতে নিজের গাল বুলল। গল্প কবিতায় শুনেছিল ঘুমোলে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়েরার কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপও লাগলো, কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করল, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকি হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পরিয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা 2 হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরল। ডান হাতের মোম এগিয়ে নিয়ে চুলগুলোই ধরালো। কেমন ছ্যান শব্দ হয়। মায়েরা নিজে ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালো। দেখলো ইরফান শান্ত নীরব, একটুও নড়চড় নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকেই তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে। একটা সাইজে রেখেছে, যেন সেলুনে গেলে খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে।
পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘরেই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়। একটা, এই লোকের ঘুম গাঢ়, আর একটা, উল্টো হয়ে শোয়ার সে কাজ সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়েচড়ে ডান হাত টানা দিতে নিলে মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরা শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়রার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়রা নড়তে পারছে না, দু হাতে ইরফানের গায়ের নিচে পড়েছে। তার শরীরের উপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জ্বলুনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নিবে। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে।